হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। তো আজকে আমরা বিন্যাসের একদম শেষ লেকচারে চলে আসছি। তো আজকের এই ক্লাসটা হচ্ছে একদম বিন্যাসের শেষ ক্লাস। তো যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো এই কোশ্চেনটা কি বলছে। একটি ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য 21 জন, তার মধ্যে 8 জন মহিলা 13 জন পুরুষ। তো কার্যনির্বাহী কমিটি হতে 2 জন পুরুষকে বাদ দিতে হবে, বুঝছো? অবশিষ্ট সদস্যবৃন্দকে এক সারিতে কতভাবে সাজানো যাবে যেখানে 2 জন মহিলা সদস্য একত্রে না থাকে, মানে একত্রে থাকতে পারবে না? তা আমি জানি তুমি কোশ্চেনটা পড়ে তোমার কাছে কঠিন লাগতে পারে। তুমি আপাতত একটু এইদিকে দেখো। সাপোজ মনে করো আমি 4 জন লোক নিচ্ছি, ঠিক আছে? সাপোজ এইদিকে দেখো, এটা একটা লোক। আমি ছোট পরিসরে দেখাই। 4 জন নিচ্ছি। এটা একটা লোক, এটা আরেকটা পুরুষ মানুষ, আরেকটা, এই যে 4টা পুরুষ মানুষ নিলাম, বুঝছো? নাম দিয়ে দেই প্রয়োজনে। এটা একটা পুরুষ, এটা আরেকটা, 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 4টা পুরুষ নিলাম, ঠিক আছে? এখন তোমার কোশ্চেনটা এরকম ছিল যে 2 জন মহিলা একত্রে থাকতে পারবে না, ঠিক আছে? একত্রে যেন না থাকে। তাহলে তুমি বলো তো মহিলারা কোথায় থাকবে? মহিলারা হচ্ছে পুরুষদের মাঝে থাকবে। তুমি একটা মহিলাকে হয়তো এখানে রাখবা, অথবা এখানে, অথবা এখানে। আর কোথাও কি রাখা সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ, এখানেও রাখা সম্ভব, অথবা এখানেও রাখা সম্ভব। মানে হচ্ছে তুমি মহিলাদেরকে পাশাপাশি রাখতে পারবা না। সে যখন পুরুষদের মাঝে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে যখন বসবে, তখন দেখো 2টা মহিলা কিন্তু পাশাপাশি হবে না, বুঝছো? একত্র হইতে পারবে না, বুঝছো? তার মানে তুমি একটা ব্যাপার খেয়াল করো, আমি যখন এখানে 4টা পুরুষ মানুষ নিলাম, তখন ফাঁকা জায়গা কয়টা হয়েছে বলো তো? এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, মানে 4টা পুরুষ হইলে ফাঁকা জায়গা তৈরি হয় কয়টা? 5টা। তাহলে তোমার এখানে খেয়াল করো, পুরুষ কয়জন ছিল? যদিও এখানে 13 জন পুরুষ, কিন্তু 2 জন পুরুষকে বাদ দিতে বলছে। তাহলে তোমার বলো তো পুরুষ কয়জন ছিল? পুরুষ টোটালি আছে হচ্ছে 11 জন। এখন তুমি বলো 11 জন পুরুষের মাঝে, আমি এখানে 4টা দিয়ে দেখাইছি, কিন্তু ম্যাথটা কিন্তু 11 জন দিয়ে করতে হবে, বুঝছো? তো 11 জন পুরুষের মাঝে বলো তো ফাঁকা জায়গা কয়টা থাকবে? উত্তর হচ্ছে অবশ্যই 12টা ফাঁকা জায়গা থাকবে, বুঝছো? তো ওই 12টা ফাঁকা জায়গার মধ্যে তুমি মহিলাদেরকে রাখতে পারবা। কিন্তু মজার বিষয় হচ্ছে মহিলা এখানে কয়জন আছে? 8 জন। তাহলে বলতো 12টা ফাঁকা জায়গার মধ্যে 8 জন মহিলাকে কতভাবে রাখানো যাবে? এটা কিন্তু আমরা অলরেডি জানি, সেটা হবে এরকম 12p8। এটা আমরা অলরেডি জানি। 12টা খালি জায়গায় 8টা মহিলাকে 12p 12p8 উপায়ে রাখা যাবে, বুঝছো? এখন এটাই অ্যান্সার হইতো, কিন্তু একটা মজার বিষয়, এই যে পুরুষগুলা তারাও কিন্তু আবার নিজেরা চাইলে সাজতে পারবে। মানে এই পুরুষটা চাইলে এখানে থাকতে পারবে, অথবা এখানে থাকতে পারে, মানে যে কোনো নিজেদের মধ্যে তারা আবার ইন্টারচেঞ্জ করতে পারবে, বিন্যাস করতে পারবে। তো তোমার যেহেতু 11 জন পুরুষ ছিল টোটাল, সেই 11 জন পুরুষ আবার মন চাইলে নিজেরা স্থান পরিবর্তন করতে পারবে। তাহলে 11টা পুরুষ কত উপায়ে স্থান পরিবর্তন করতে পারবে বা সাজতে পারবে, সেটাও আমরা জানি। 11 জন অবশ্যই 11 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজতে পারবে। এন্ড ফাইনালি এটাই কিন্তু আমার অ্যান্সার। তুমি কি পুরোটা বুঝছো? কোশ্চেনটার সাথে আরেকবার তুমি ধীরে সুস্থে মিলাইয়া দেখো। এটাই কিন্তু অ্যান্সার। দেখো এই কোশ্চেনটা দেখো, তুমি যদি আগের কোশ্চেনটা বুঝতে পারো, এটা কিন্তু আগের কোশ্চেনটাই। এটা তুমি নিজে একটু সলভ করার চেষ্টা করো তো। খেয়াল করো এখানে কি বলছে। 2 জন দ্বাদশ শ্রেণীর ছাত্রকে পাশাপাশি না বসিয়ে 14 জন একাদশ শ্রেণীর ও 10 জন দ্বাদশ শ্রেণীর ছাত্রকে কত রকমে এক লাইনে সাজানো যাবে? খেয়াল করো এখানে হচ্ছে দ্বাদশ শ্রেণীর যে 10 জন আছে তাদেরকে পাশাপাশি বসানো যাবে না। তাহলে তারা কোথায় থাকবে? আগের ম্যাথটার মতো চিন্তা করো, তারা হচ্ছে একাদশ শ্রেণীর ছাত্রদের মাঝে অবস্থান করবে, বুঝছো? তো তুমি দেখো এখানে একাদশ শ্রেণীর ছাত্র কয়জন বলো তো? খেয়াল করো একাদশ শ্রেণী, ওকে, একাদশ শ্রেণীর ছাত্র এখানে কিন্তু 14 জন আছে, বুঝছো? তাহলে তুমি বলো তো 14 জন একাদশ শ্রেণীর ছাত্র, তাদের মাঝে ফাঁকা স্থান কয়টা তৈরি হবে বলো তো? তাদের মাঝে ফাঁকা স্থান সব মিলায় 15টা তৈরি হবে, বুঝছো? ডানে বামে মিলায় 15টা কিন্তু তৈরি হবে, কারণ একটু আগে আমরা দেখছিলাম 4 জনের জন্য দেখাইছি, এই যে মনে আছে কিনা দেখো। এই যে খেয়াল করো এখানে
এখানে যখন 4টা মানুষ ছিল তাদের মধ্যে ফাঁকা স্থান কিন্তু 5টা হবে। একটা এখানে 2, 3, 4, 5 তাহলে একটা বেশি হয় বুঝছো? তো ওই সেন্সে এখানে আমি এটা ডিটেইলসে দেখাবো না। তুমি একটু এদিকে দেখো। এখানে যখনই তোমাকে বলছে যে 14 জন একাদশ শ্রেণীর ছাত্রের মাঝে থাকবে, তার মানে হচ্ছে 14 জনের মাঝে ফাঁকা স্থান কয়টা হবে? অবশ্যই 15 হবে। 15 জনের মধ্যে কয়জন শিক্ষার্থী বসবে? অবশ্যই 10 জন। কারণ 10 জন দ্বাদশ শ্রেণীর ছাত্র আছে। ওদেরকে পাশাপাশি রাখা যাবে না। ওদেরকে 15 টা ফাঁকা জায়গার মধ্যে রাখতে হবে। তাহলে 15p10 হবে। এটাই কিন্তু উম মানে শুরুতে এটা লিখতে হয়। তারপর দেখো যে 14 জন আছে তারা আবার নিজেরা চাইলে মন মতো সাজতে পারবে। সেজন্য বিন্যাস আরো বেড়ে যাবে এবং এখানে তোমার 14 ফ্যাক্টোরিয়াল এটা কিন্তু লিখতে হবে। একটু আগে যে ম্যাথটা করছিলাম সেটার মতোই একই ম্যাথ খেয়াল করছো? আগেরটাও দেখো এইভাবেই কিন্তু একটা অ্যান্সার আসছে। আশা করি তুমি আগেরটা বুঝলে এটাও বুঝতে পারছো। এই কোশ্চেনটা দেখো খুবই স্পেশাল একটা কোশ্চেন এবং এটার আলাদা একটা নাম আছে। আমি এটা একটু পরে আচ্ছা এখনই লিখে দিচ্ছি। এটাকে বলা হয় চক্রাকার বিন্যাস। চক্রাকার বিন্যাস, ওকে? এটা খুবই স্পেশাল কোশ্চেন, যদিও আমি এখনো পড়ি নাই, একটু পরে পড়বো। দেখো কোশ্চেনটা কি বলছে, দেখো বলছে যে 15 সদস্যের একটি কমিটিকে গোল টেবিলে, এই যে গোল টেবিল এটা কিন্তু ইম্পর্টেন্ট, 15টি আসনে কতভাবে বসানো যাবে, মানে জাস্ট গোলাকার একটা টেবিলে 15 জনের ঠিকমতো চেয়ারও আছে, ঠিক আছে, এর মধ্যে তাদেরকে বসানো হবে, সেখানে তারা কতভাবে সাজতে পারবে, বিন্যস্ত হইতে পারবে। মানে ব্যাপারটা এরকম, আমি জাস্ট তিনটা দিয়ে তোমাকে দেখাই। মনে করো এ, তারপর ধরো বি, আচ্ছা 4টা দিয়ে দেখাই তাহলে চক্রাকার মনে হবে, বুঝছো? সি, ডি, 4টা বস্তু নিলাম, বুঝছো? তো এই যে 4টা বস্তু, দেখো এটা কিন্তু, এটাকে তুমি একটা গোল টেবিল মনে করতে পারো। ধরো এখানে একজন বসছে, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, 4জন বসে একটা চক্রাকার বিন্যাস তৈরি করছে। এখন এটাকে অন্য কোনো ভাবে কি সাজানো যায়? উত্তর হচ্ছে যায়। তোমার কাছে এরকম মনে হইতে পারে তুমি বিটা এখানে নিয়ে যাও, এটা এখানে নিয়ে আসো, অথবা সিটা এখানে নিয়ে যাও বা ডিটা এখানে নিয়ে আসো, বা সি এই জায়গায় নাও, অনেক ভাবে এটা সাজানো সম্ভব। তাহলে এটা কত ভাবে সাজানো যাবে? তো অনেকে এটা ভাবতে পারে যেহেতু এখানে বর্ণ আছে কয়টা, 4টা বর্ণ আছে, তো আমরা তো জানি 4টা বর্ণ হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজবে, এটা আমরা বলতে পারি। তুমি যদি এখানে যেহেতু 15টা আসন বা 15 জন মানুষ আছে, তুমি যদি অ্যান্সার লেখো 15 ফ্যাক্টোরিয়াল, তাহলে কিন্তু ভুল হবে। কারণটা কি? কারণটা তুমি এখনই দেখবা। এখানে কিন্তু গোল টেবিলটা ঝামেলা করবে। ঝামেলা কিভাবে দেখো, এখানে এই যে এ বি সি ডি, হ্যাঁ, এই যে বিন্যাসটা, বুঝছো? এই বিন্যাসটাতে তুমি যদি এটাকে এইভাবে লিখো, সাপোজ মনে করো আমি এক কাজ করতে পারি, ধরো তুমি ভাবলা যে এরকম একটা বিন্যাস করবো, আমি ভিন্ন একটা দেখাই। সাপোজ, দাঁড়াও 1 মিনিট, এটাও এখানে নিয়ে যাই। আচ্ছা এদিকে দেখো আমি আরেকটা বিন্যাস দেখাচ্ছি। সাপোজ তুমি মনে করো যে এই যে এ আছে, ঠিক আছে, তুমি এক কাজ করো ডিটা এখানে নিয়ে আসো। ওকে, তাহলে আমি এর জায়গায় এখানে লিখবো ডি, মানে এই জায়গায় ডি লিখলাম। তাহলে এটা ধরো এই জায়গায় নিয়ে আসো, বুঝছো? কারণ এই জায়গায় অলরেডি ডি চলে আসছে, তাহলে এটা এই জায়গায় নিয়ে আসো, তাহলে এখানে হবে এ, ঠিক আছে? ঠিক তেমনি তাহলে বিটা আবার এখানে চলে আসবে, তাহলে লেখো এই জায়গায় লেখো বি। আবার তাহলে এখানকার যে সিটা, সিটা এই জায়গায় চলে আসবে, তাহলে ধরো এটা হচ্ছে সি। এখন তোমার কাছে মনে হইতে পারে যে এটা মনে হয় এটা একটা চক্রাকার বিন্যাস, তোমার কাছে এটা মনে হইতে পারে, বুঝছো? মানে এরকমটা মনে হতে পারে, কিন্তু মজার বিষয় হলো এটা আলাদা কোনো বিন্যাস হয় নাই। কেন হয় নাই তুমি দেখো, তুমি আগেরটার দিকে একটু দেখো, এই যে মনোযোগ দাও, আগেরটা, আগেরটা ধরো এইভাবে আছে, চক্রাকার বিন্যাস দেখাইলাম। মজার বিষয়টা দেখো, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ। তাহলে আমি জিনিসটা লিখি, এ বি সি ডি, তাই না? আবার এখানে দেখো তো, এখানে একটা মজার বিষয়, ধরো আমি এই জায়গা থেকে শুরু করি, এ বি সি ডি, দেখো কাহিনী কাইন্ড অফ আগের মতোই। এ, মানে এই যে এখান থেকে শুরু করো, গণনাটা এই জায়গা থেকে শুরু করো,
তাহলে প্রথমে এখানে ধরো এ পাইলাম, তারপরে কিন্তু বি, তারপরে সি, তারপরে ডি। আলটিমেটলি খেয়াল করো দুইটা কিন্তু একই রকম। মানে এটা তুমি যখন ঘূর্ণন চিন্তা করবা জাস্ট কিছুই হয় না, জাস্ট একটু ঘুরে দিছো কিন্তু জিনিস কিন্তু আগেরটাই রয়ে গেছে। দেখো এ বি সি ডি আগেরটাই, এখানেও দেখো এ বি সি ডি, এটা ভিন্ন কোনো বিন্যাস না, এটা জাস্ট একটু রোটেট করে দিছো, সবাই কিন্তু ঠিক আগের জায়গায় বসে আছে। তুমি কি কাহিনী বুঝছো? মানে ধরো এই টেবিলটা একটু ঘুরতে পারে, ঘুরে জাস্ট এইটাকে একটু এই জায়গায় এনে দিছো, এটা আবার এই জায়গায়, এটা এই জায়গায়, এই জায়গায় চলে গেছে, জিনিস কিন্তু আগেরটাই, শুধু জাস্ট একটু ঘুরে গেছে এটাই। তার মানে এখানে আমি নতুন কোনো বিন্যাস পাই নাই, বুঝছো? মানে এটা গোলাকার টেবিল বা চক্রাকার বিন্যাসে এই সমস্যাটা হয়। তো এই জন্য কি করতে হবে জানো? তেমন কিছুই না, তুমি যেই কোনো একজনকে ফিক্সড রেখে দিতে হবে তার পজিশনে। কাহিনী কি? কাহিনীটার এই যে তুমি এখন দেখো, এখানে খেয়াল করো, কাহিনীটা আমি বলি। মনে করো, সাপোজ এইদিকে দেখো, মনে করো আমি এখানকার যে এ আছে এটা ফিক্সড রেখে দিব, ওকে? তাকে দেখো এবার আমি একটা বিন্যাস করি, ধরো এখানে এ ফিক্সড রেখে দিলাম, আর বাকিগুলাকে আমি চেঞ্জ করব, বাকিগুলা ইন্টারচেঞ্জ করব। ধরো আমি সাপোজ এখন ধরো ডিটা ধরো বি তে নিয়ে আসি, ওকে? তাহলে এই জায়গায় বি এর জায়গায় এখন ডি হবে। আবার ধরো এখানে বি ছিল না, বিটা থাকে এই জায়গায় চলে আসুক, ওকে ইটস ওকে, আমি তাকে এখানে ধরো বি দেই, ঠিক আছে? এখানে যদি আবার বি দিয়ে দেই, তাহলে সিটা আবার এই জায়গায় চলে আসবে, ইটস ওকে, এখানে আমি ধরো সি লিখে দিলাম, ঠিক আছে? এখনো কিন্তু একটা বিন্যাস তৈরি হয়েছে। এখন তুমি কি বলতে পারবা যে এটা আগের মতোই আছে, জাস্ট একটু রোটেট হয়েছে, এমন কি বলতে পারবা? পারবা না। কারণ তুমি খেয়াল করো এই যে এখন কিন্তু এ এর পরে ডি আছে, এই যে দেখো খেয়াল করো, এ ডি, তারপর বি, তারপর সি, এই যে এ ডি বি সি, এটা কি আগেরটার সাথে মিলে? আগে কিন্তু এ বি সি ডি, এ বি সি ডি দুইটা একই ছিল, এখন কিন্তু একই রকম নাই, নতুন বিন্যাস পেয়ে গেছি। তার মানে মজার বিষয়টা কি সেটা কি বুঝছো? যখনই তোমাকে চক্রাকার বিন্যাসের কথা বলবে, মানে গোল টাইপের কোনো বিন্যাস, তখন হলো যে কোনো একজনকে তোমার অবশ্যই ফিক্সড রাখতে হবে। ফিক্সড রেখে বাকিদেরকে তুমি সাজাইতে পারো, বাকিদেরকে ইন্টারচেঞ্জ করো, কোনো সমস্যা নাই। একজনকে মানে যে কোনো একজনকে অবশ্যই ফিক্সড রাখতে হবে। তো একজনকে ফিক্সড রাখতে হবে এটার মানে কি বলতো? একজনকে ফিক্সড রাখতে হবে এটার মানে হচ্ছে টোটাল যেই বর্ণ থাকবে বা টোটাল যতজন লোক থাকবে, বিন্যাস সংখ্যা তার চেয়ে এক কম নিয়ে শুরু করতে হবে। মানে তুমি খেয়াল করো এখানে যদিও 15টা টেবিল আছে বা 15 জন মানুষ আছে, তারা সবাই কিন্তু সাজবে না, একজন কিন্তু ফিক্সড হয়ে বসে থাকবে। তাহলে তুমি কি বুঝতে পারতেছো অ্যান্সারটা কত হবে? আমি কিন্তু এখনই অ্যান্সারটা লিখবো, অ্যান্সারটা আমি মাঝখানে লিখে দিচ্ছি। অ্যান্সার হবে তোমার আচ্ছা, অ্যান্সারটা কোথায় লিখবো? আরেকটা পেজে লিখি, এই যে অ্যান্সারটা আমি এখান দিয়ে গেছি, একটু এইদিকে দেখো। যখনই তোমার এখানে 15 জন লোক বলছে, একজন কিন্তু কমে যাবে, তাহলে তোমার লিখতে হবে 15 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, বুঝছো? ইকুয়াল টু 14 ফ্যাক্টোরিয়াল, এটা লিখলেও হবে, বুঝছো? মানে চক্রাকার বিন্যাসে একটা কমে যায়। যদি এখানে n সংখ্যক লোক থাকতো, আমি তোমাকে সূত্র বলে দিচ্ছি, চক্রাকার বিন্যাসে n সংখ্যক লোক থাকলে তোমার অ্যান্সারটা লিখবা যে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এত সংখ্যক ভাবে সাজানো যাবে বা এত সংখ্যক বিন্যাস করা যাবে, বুঝছো? একটা কম হবে নর্মালের চেয়ে। এই যে এবার দ্বিতীয় অংশটাও তুমি বুঝবা। বলছে যে প্রধান অতিথিকে মাঝের আসনে বসিয়ে একটি লম্বা টেবিলে 15টি আসনে কতভাবে বসানো যাবে? যদি এটা তোমার মানে লম্বা টেবিল বলছে, সেই ক্ষেত্রে অ্যান্সার কিন্তু 15 ফ্যাক্টোরিয়াল লিখলেও লিখতে পারতাম, কিন্তু সমস্যাটা হলো কি, এখানে ওরা আবার ইচ্ছা করেই একজনকে ফিক্সড রাখছে, মানে যে প্রধান অতিথি সে কিন্তু মাঝখানে বসে আছে। যদিও এটা চক্রাকার বিন্যাস না, কারণ এটা লম্বা টেবিলে ঘটছে, সেক্ষেত্রে সবাই দৌড়াদৌড়ি করতে পারে, মানে 15 ফ্যাক্টোরিয়ালটাই অ্যান্সার হতে পারতো, কিন্তু একজনকে ইচ্ছা করে ওরা ফিক্সড রাখবে। তাহলে এখানেও অ্যান্সার কি হবে জানো? দ্বিতীয় অংশটারও অ্যান্সার 14 ফ্যাক্টোরিয়ালই হবে, বুঝছো? মানে তোমার যদি দুইটা পার্ট বলি, এ নাম্বারটার অ্যান্সার হবে 14 ফ্যাক্টোরিয়াল, কারণ এটা চক্রাকার বিন্যাস। বি নাম্বার সেটার অ্যান্সারও 14 ফ্যাক্টোরিয়াল হবে। কারণ কি? কারণ ইচ্ছা করে এরা এরা একজনকে ফিক্সড রাখছে, বুঝছো? আশা করি তুমি এটা বুঝছো, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন তুমি যদি এটা বুঝো তাহলে বলো তো এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? এটা কিন্তু আগেরটারই একটা অ্যাপ্লিকেশন,
বলো এটার অ্যান্সার কি হবে? কোশ্চেনটা কি বুঝছো? দেখো তো, দুইজন কলা বিভাগের ছাত্রকে একত্রে না রেখে, না বসিয়ে, পাঁচজন বিজ্ঞানের ছাত্র এবং পাঁচজন কলা বিভাগের ছাত্র কত রকমে একটি গোল টেবিলের পাশে আসন নিতে পারবে? খুবই জটিল একটা কোশ্চেন করছে। তুমি একটু ভালো করে চিন্তা করো। মানে তোমার কিন্তু কাহিনী ঘটবে গোল টেবিলের মধ্যে, বুঝছো? গোল টেবিলে পাঁচজন বিজ্ঞানের ছাত্র এবং পাঁচজন কলা বিভাগের ছাত্র বসবে, কিন্তু দুইজন কলা বিভাগের ছাত্র একত্রে বসতে পারবে না। তা একত্রে যদি বসতে না পারে, তাহলে কলা বিভাগের ছাত্ররা কোথায় বসবে বলো তো? তো এই ব্যাপারটা একটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। দেখো, খেয়াল করো। সাপোজ আমি একটা গোল টেবিল নিয়ে নিচ্ছি। এই যে দেখো, এটা একটা গোল টেবিল, ঠিক আছে? এখন এই যে গোল টেবিলটা, এখানে হচ্ছে পাঁচজন বিজ্ঞানের ছাত্র থাকবে, আবার পাঁচজন কলা বিভাগের ছাত্র থাকবে। আমি আপাতত পাঁচজন বিজ্ঞানের ছাত্র বসায় দিই, ঠিক আছে? মনে করো এখানে একজন বিজ্ঞানের ছাত্র বসায় গেলাম, ঠিক আছে? আবার সাপোজ আরেকজন আমি ধরো এখানে বসায় গেলাম, দুইজন। এখানে একজন, তিনজন। তারপর আর কই বসাবো বলো? এখানে একজন বসাই, চারজন। এখানে একজন, পাঁচজন বসায় গেলাম, ঠিক আছে? সবাই বিজ্ঞানের ছাত্র। আমি এখানে প্রয়োজনে বি লিখে দেই, বিজ্ঞানের ছাত্র, ঠিক আছে? তো পাঁচজন কিন্তু আমি অলরেডি বসায় ফেলছি, ঠিক আছে? পাঁচজন বিজ্ঞানের ছাত্র। এখন কলা বিভাগের ছাত্রদেরকে তুমি কোথায় বসাবা? অবশ্যই এদের মাঝখানে বসাবা, যেন দুইজন পাশাপাশি না হয়। তাকে কোথায় বসানো যায়? একটা জায়গা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ফাঁকা জায়গা আছে। তো কলা বিভাগের পাঁচজন ছাত্র, পাঁচটা ফাঁকা জায়গায়, মানে পাঁচের জন্য পাঁচটাই আছে, ঠিক আছে? তুমি চাইলে এটাকে ফাইভ, মানে পাঁচটা জায়গাতে পাঁচজনকে বসাবা, 5p5 এভাবে লিখতে পারো, অথবা তুমি এভাবে 5 ফ্যাক্টোরিয়াল লিখলেও হবে, দুটো একই জিনিস। এটা আমি হচ্ছে তোমার কলা বিভাগের ছাত্রদের জন্য পেয়ে গেলাম, ঠিক আছে? কিন্তু এটা অলরেডি অ্যান্সার হয়ে গেছে। এখন এই যে বিজ্ঞানের ছাত্ররা, এরা আবার নিজেরাও তো বিন্যাস করতে পারবে, তাই না? এটা একটা চক্রাকার বিন্যাস। তাকে বলতো পাঁচজন যদি বিজ্ঞানের ছাত্র হয়, তারা কত ভাবে সাজতে পারবে বলতো? তারা কিন্তু 5 ফ্যাক্টোরিয়াল বললে হবে না, বুঝছো? এটা চক্রাকার বিন্যাস, একটা কম লিখতে হবে। এটা কিন্তু 4 ফ্যাক্টোরিয়াল লিখতে হবে। এটাই কিন্তু আমার আলটিমেট অ্যান্সার। কাহিনী কি বুঝছো? এখানে যদিও পাঁচজন, কিন্তু এটা চক্রাকার বিন্যাস, তাই না? তাকে একজনকে ফিক্সড রাখতে হবে, সেই ক্ষেত্রে একটা বিন্যাস কমে যাবে, তাকে 4 ফ্যাক্টোরিয়াল লিখবা। আর ফাঁকা জায়গা কিন্তু আজীবন পাঁচটাই থাকবে। এরা নিজেরা যতই দৌড়াদৌড়ি করুক, ফাঁকা জায়গা পাঁচটাই থাকবে। তাকে কলা বিভাগের ছাত্র পাঁচজন পাঁচটা জায়গায় 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে বসবে, আর বিজ্ঞানের যারা আছে তারা 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজবে। আলটিমেটলি দুইটার গুণফলটাই হবে আমার অ্যান্সার। তো তুমি যদি আগের কোশ্চেন গুলা বুঝো, তাহলে দেখো তো এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে। কোশ্চেনটা কিন্তু ঢাবিতে আসছে। কোশ্চেনটা দেখো কি বলছে। আটটি ভিন্ন ভিন্ন ধরনের মুক্তা কত রকমে একটি ব্র্যান্ডে লাগিয়ে হার তৈরি করা যাইতে পারে? বুঝছো, হার তৈরি করা যেতে পারে। তো যেহেতু মুক্তা, মুক্তা দিয়ে তুমি একটা মালা তৈরি করবা বা হার তৈরি করবা, ব্যাপারটা কি এরকম না? ধরো কাইন্ড অফ আটটা, তাই তো? ধরো এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, এইভাবে মানে জাস্ট তুমি একটা মালা তৈরি করলা, বুঝছো? এটাই হচ্ছে একটা ধরো মালা, হ্যাঁ, হার তৈরি করলা। এখন যেহেতু এটা চক্রাকার বিন্যাস কাইন্ড অফ, সেই ক্ষেত্রে তুমি হয়তো আগের কনসেপ্টের সাথে মিলায়া, যেহেতু এখানে আটটা মুক্তা ব্যবহার করবা, তুমি হয়তো ভাববা যে অ্যান্সারটা এরকম হবে, যে আমি তো জানি n-1 হয় চক্রাকার বিন্যাস, তাহলে এটা হবে 8-1 7 ফ্যাক্টোরিয়াল, এরকম কিছু হবে। আর তুমি মনে করবা যে এটাই অ্যান্সার। তুমি যদি এটাই অ্যান্সার দাও, তাকে কিন্তু তুমি মারা খেয়ে যাবা, বুঝছো? এটা জীবনে অ্যান্সার হবে না। এখানে কিন্তু একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি সেটা একটু দেখো। তুমি যখন মালার ক্ষেত্রে চিন্তা করবা, চক্রাকার বিন্যাসেরই এটা একটা অংশ, কিন্তু এটা একটু স্পেশাল। এখানে তুমি কিন্তু হার তৈরি করবা, বুঝছো? যখনই তুমি হার বা মালা এই টাইপের জিনিস তৈরি করবা, তখন একটু ঝামেলা আছে। ঝামেলাটা আমি তোমাকে বলি। মালা জিনিসটা এরকম, ধরো এটা জাস্ট একটা মালা, তাই না? তো মালা হচ্ছে কি, সাপোজ একটা কিছু ফিক্সড রাখলাম, তুমি চাইলে অটোমেটিক এটা দুইজন দুই দিক থেকে দুই রকম দেখতে পারে মালাটাকে। মানে ব্যাপারটা এরকম, আমি কেমনে যে বলবো, দেখো একটু জটিল, মানে বোঝানো কঠিন। দেখো
বি সি, ধরো এটা হচ্ছে একটা মারার মতো তৈরি করলাম, ঠিক আছে, এ বি সি। তো কেউ একজন যদি এই দিক থেকে দেখে, সাপোজ এই জায়গা থেকে সে যদি দেখে, মানে ধরো একজন লোক এই জায়গা থেকে দেখবে, ঠিক আছে, সে দেখবে কি এরপরে বি আছে, বির পরে সি আছে, তাই তো, এরকম কিছু দেখবে। আবার তুমি এটাকে একটু ধরো একে ফিক্সড রেখে দাও, নতুন একটা বিন্যাস তৈরি করো, সাপোজ আমি আরেকটা বিন্যাস তৈরি করতেছি, এ ফিক্সড রাখলাম, এ ফিক্সড হয়ে গেলে তাকে বির জায়গায় সি আসবে, সির জায়গায় বি আসবে, ওকে আমি এখানে ধরো সি দিয়ে দিলাম আর এখানে বি দিয়ে দিলাম, এখন একটা বিন্যাস তৈরি হয়ে গেল, তাই তো। আচ্ছা ওকে, এখন তুমি একটা মজার বিষয় দেখো, একটু আগে যখন এটা এখানে ছিল তুমি এই জায়গা থেকে যখন দেখছো তখন এ বি সি, তাই না, এখন যদি তুমি আবার এই পাশ থেকে দেখো, এই যে এখন ধরো এই জায়গায় আছে, এবার তুমি এই দিকে দেখবা, দেখো এখনো মনে হচ্ছে যেন এ বি সি এটা আগের মতোই আছে, মানে ভিন্ন কোনো বিন্যাস মনে হচ্ছে না, বুঝছো। যদিও এটা ভিন্ন একটা বিন্যাস হইতো যদি চক্রাকার বিন্যাস হইতো বা মানুষের ক্ষেত্রে হইতো, মানুষকে তো আর মন চাইলে উল্টাইয়া দেওয়া যায় না, ঠিক না, কিন্তু মালা এমন এক জিনিস, মালা চাইলে তুমি ধরো একটা অংশ ফিক্সড রাইখা এটারে এইদিকে ঘুরাইতে পারো, এটা এইদিকে ঘুরাইতে পারো, এরকম করা যাইতে পারে। অথবা মালা তুমি হাত দিয়েও তো ধরে রাখতে পারো, তাই না, মানে কিছু মানুষ যদি টেবিলে বসে থাকে তাদেরকে কি হাত দিয়া ধইরা উপরে উঠানো সম্ভব, কিন্তু একটা মালা তুমি কিন্তু হাতের মধ্যেও রাখতে পারো, তা হাতের মধ্যে রাখলে সেটাকে কেউ সামনে থেকেও দেখতে পারে, ধরো এটা একটা মালা, এটার পিছন থেকেও কেউ দেখতে পারবে, সামনে থেকেও দেখতে পারবে। তো দুই দিক থেকে যখন দেখবে সে দেখবে দুই রকম, কিন্তু আসলে জিনিস কিন্তু একটা, মানে এই ক্ষেত্রে বিন্যাসটা অর্ধেক হয়ে যায়, বুঝছো, মানে কমে যায়। তো কিভাবে সেটা অর্ধেক হয়ে যায়, কারণ হচ্ছে একই জিনিস দুইজন হচ্ছে দুই রকম দেখে, ঠিক আছে, ওই সেন্সে জিনিসটা অর্ধেক হয়ে যায়। তো যদিও অ্যান্সার 7 ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা ছিল, কিন্তু এটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, অ্যান্সার হবে 7 ফ্যাক্টোরিয়াল বাই 2, বুঝছো, এটাই শর্টকাট। আমি ডিটেলসে লিখি, যদি n সংখ্যক বস্তু থাকে তাহলে শর্টকাটে অ্যান্সারটা এরকম হবে। এটা শুধু মালা বা হারের ক্ষেত্রে মনে রাখতে পারো, অ্যান্সার হবে n-1 ফ্যাক্টোরিয়াল/2, এটাই অ্যান্সার, বুঝছো। একটু জটিল, ভালো করে চিন্তা করো। আমি আরেকবার বলতে পারি, যখন তুমি এখানে যদি কিছু মানুষ গোল টেবিলে বসে থাকে, মানুষকে তো আর হাত দিয়ে উপরে উঠায় দেখা যায় না, তাই না, মানে দুইজন দুই পাশ থেকে যে দেখবে এই সুযোগটা কিন্তু নাই, বুঝছো। কিন্তু একটা মালা তুমি দুই হাত দিয়া তোমার মুখের সামনে ধরে রাখতে পারো, তুমি যেমন মালার দিকে তাকাইলে একরকম দেখবা, তোমার সামনে যখন আরেকজন লোক থাকবে সে তোমার দিকে তাকায় থাকবে, একই মালাকে ভিন্ন কিছু দেখবে, বুঝছো। এজন্য আলটিমেটলি আসলে বিন্যাসটা কমে যায়, ঠিক আছে। তো এটাই আমাদের অ্যান্সার, আশা করি এটা বুঝছো। তো এটা যদি বুঝো তাহলে আজকের দিনের আমাদের শেষ কোশ্চেন এটা, এবং এটা শেষ করলে আমাদের বিন্যাসটা শেষ হয়ে যাবে, বুঝছো। দেখো লাস্ট কোশ্চেনটা কি বলছে, খুবই ইজি কোশ্চেন। 4 5 6 7 8, এখানে মোট 5টা অঙ্ক আছে, বলছে প্রত্যেকটি একটি সংখ্যা মাত্র একবার ব্যবহার করে 3 অঙ্কের কয়টি বিজোড় সংখ্যা তৈরি করা যাবে, বুঝছো, 3 অঙ্কের বিজোড় সংখ্যা। আমি দেখো আগের মতো করে করে ফেলি, 3টা ঘর করি, সরি 3টা ঘর করব, তাই তো, এইদিকে দেখো 3টা ঘর করি, ওকে, আমি ঘর দিচ্ছি 1টা 2টা 3টা, ওকে। এখন মজার বিষয় দেখো, 3 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা যখন তুমি তৈরি করবা তখন কি সমস্যা হয় বলো তো, তখন তো এককের যে ঘরটা এটা অবশ্যই বিজোড় হইতে হয়, তাই না, তাকে তুমি বলো তো এককের ঘরে তুমি কোনটা বসাবা, হয় তুমি এককের ঘরে 5 বসাবা অথবা 7, এই দুইটার একটা অবশ্যই বসাইতে হবে, না এটা জীবনও বিজোড় হবে না, ঠিক আছে। 5 এবং 7 এগুলো এককের ঘরে মাস্ট থাকতে হবে, তাহলে এককের ঘরে অপশন কয়টা, উত্তর হচ্ছে 2টা, ঠিক আছে। এইবার বাকি 2টা ঘর ফুলফিল করতে হবে, এখন বলো তো এই ঘরে অপশন কয়টা থাকবে, এই ঘরে কয়টা অপশন আছে, উত্তর হচ্ছে এখানে মোট অঙ্ক হইল কয়টা, অঙ্ক হইল এখানে মোট 4টা, একটা 5টা, এর মধ্যে যে কোনো একটা এখানে বসবে, তাহলে অপশন একটা কমে যাবে, তাহলে এখানে তোমার অপশন কিন্তু 4 দিতে হবে। তাহলে বলো তো পরেরটাতে অপশন কি হবে, অপশন যেহেতু 2টা ইউজ হয়ে গেছে এবং অঙ্ক মোট 5টা, তাহলে এখানে অপশন হবে 3, বুঝছো, এটাই অ্যান্সার। মানে অ্যান্সার কি হবে, 3 গুণ 4 গুণ 2 গুণন বিধি দিয়ে করলাম, 3 4 12, 12 2 24, উত্তর হচ্ছে 24টা
বিজোড় সংখ্যা গঠন করা যাবে। বুঝছো? মানে এককের ঘরে তুমি যেকোনো সংখ্যাই বসাইতে পারো, কোনো সমস্যা নাই। মানে শেষের যে ঘরটা এখানে যেকোনো সংখ্যা বসাইতে পারো। কিন্তু এককের ঘরে বিজোড় সংখ্যা বসাইতে হবে মাস্ট। বিজোড় সংখ্যা এখানে ২ টা আছে এজন্য অপশন 2 আর বাকিগুলা নরমালি একটা, একটা করে কমতে থাকবে। তো এটাই ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। আমরা হচ্ছে বিন্যাস শেষ করে ফেলছি। নেক্সট ক্লাসে আমরা অবশ্যই সমাবেশ শুরু করব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।